গল্পের লেখক হলেন সমরেশ বসু, যিনি জন্মগ্রহণ করেন 1924 সালের 11ই ডিসেম্বর এবং তার মৃত্যু হয়েছে 1988 সালের 12ই মার্চ। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, গোগোলের কেরামতি। গোগোল সেবার অল্প কয়েকদিনের জন্য মধুপুরে বেড়াতে গিয়েছিল। পুজোর ছুটির সময় মা কোথাও বেড়াতে যাওয়া পছন্দ করেন না করার দুটো কারণ। এক, দুর্গাপুজোর সময় বাংলাদেশের বাইরে যাওয়ার কোনো মানেই হয় না। প্রবাসী বাঙালিদের পূজা ভালোই হয়, তবু বাংলাদেশে শরৎকালে দুর্গাপুজোর চেহারাই আলাদা। দুই, পুজোর ছুটির পরে স্কুল খুলেই এক সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায় গোগোলের অ্যানুয়াল পরীক্ষা। সেজন্য পুজোর ছুটিতে পড়াশোনার চাপ থাকে। গোগোল সেবারে মধুপুরে গিয়েছিল লক্ষ্মী পুজোর পরে, মাত্র 5 দিনের জন্য। মা প্রথমে যেতে রাজি হননি। রাজি না হওয়ার কারণ গোগোলের পরীক্ষার পড়ার ক্ষতি হবে। কিন্তু যারা নিমন্ত্রণ করেছিলেন তাদের কথা মা বাবা কেউ ঠেলতে পারেননি। যারা বলতে বিশেষ করে তারকনাথ দত্ত। বালিগঞ্জ সার্কুলার রোডে তাদের বাড়ি। মস্ত বড় লোক। তার বিরাট পৈতৃক ব্যবসা আছে। কি ব্যবসা, কিসের ব্যবসা গোগোল তা জানে না। তবে বাবা মার সঙ্গে তারকনাথ দত্তর বাড়ি তো একবার বেড়াতে গিয়েছে। যেমন বিশাল বাড়ি তেমনই সবই বিশাল, বিশেষ করে খাওয়া। তারকনাথ দত্ত সবাইকে খাওয়াতে ভালোবাসেন, আর নানা রকমের খাবার রান্নার তদারকি তিনি নিজেই করেন। তার বাড়িতে রোজই অভ্যাগতদের ভিড়। গোগোল বুঝে নিয়েছে তারকবাবু আসলে ওই বিশাল বাড়িতে খুবই একা। তার একমাত্র ছেলে গোগোলের মায়ের বয়সী হবেন। তিনি থাকেন এলাহাবাদে শ্বশুর বাড়িতে, আর তার একমাত্র ছেলে থাকে আমেরিকায়। বাড়িতে আছে একগাদা কাজের মানুষ, দূরসম্পর্কের কয়েকজন মহিলা আত্মীয়া। সেই জন্য তিনি মনের মতো মানুষ খুঁজে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যান। তাদের সঙ্গে গল্পগুজব করে খাইয়ে দাইয়ে সময় তার ভালোই কাটে। তারকনাথ দত্ত গোগোলের বাবার থেকে অনেক বড়। বাবা মা তারকবাবুকে কাকা বলে ডাকেন, নিজের ছেলে মেয়ের মতোই ভালোবাসেন। আর গোগোলকে ডাকেন ডিটেকটিভ দাদু বলে। গোগোল অনেকবার শুনেছে মধুপুরে তারকনাথ দত্তের বিরাট বাড়ি আর বাগান আছে। সে বাগানের গোলাপের নাকি তুলনা নেই। মধুপুর থেকে প্রচুর গোলাপ কলকাতায়ও আসে। তারকনাথ বাবা মাকে অনেকবার বলেছেন, তোমরাও আমার মধুপুরের বাড়ি বেরিয়ে এসো, সেখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। দেখাশোনা আর রান্না করার লোকজন আছে, খাবে দাবে বেড়াবে ঘুমোবে, আমি খুব খুশি হব। সেই নিমন্ত্রণে কিছুতেই যাওয়া হচ্ছিল না। শেষ পর্যন্ত তারকনাথ নিজেই মধুপুরে যাবেন বলে স্থির করলেন, আর বাবা মাকে বললেন, এবার আমার সঙ্গে যেতে হবে, আমার ডিটেকটিভ দাদুও যাবে, আমি কোনো কথা শুনতে চাই না। যেতে 1 রাত্রি আর আসতে 1 রাত্রি, বেশি দিন নয়, 5 দিন ওখানে থাকবো। 5 দিনে আমার ডিটেকটিভ দাদুর পড়া না হলেও ও ঠিক পাস করবে। বাবা মা সেবার আর তার কথা ঠেলতে পারেননি। তারকনাথ দত্তের মধুপুরের 52 বিঘা এলাকায় বাড়িটা কেবল বড় না, বাড়ি আর বাগান সব মিলিয়ে যেন একটা নন্দনপুরী। বিরাট বাগানে বোধহয় 1000 খানেক গোলাপ গাছ আছে, নানা রকমের গোলাপ। তাছাড়া ছিল ঝাউ, পাইন আর ইউক্যালিপটাস গাছ, মাধবী বিতান, জুঁইয়ের কেয়ারি। দোতলা বাড়িতে যে কতগুলো ঘর আছে গোগোল গুনে উঠতে পারেনি। সামনের দিকে ফুলের বাগান, পিছনে ফলের গাছ, আম জাম পেয়ারা আর আতা। তাছাড়া আছে মস্ত একটা গোয়াল, অনেকগুলো দুধের গাভী। রোজ প্রচুর দুধ হয়, খাবার লোক নেই, বিক্রি করে দেওয়া হয়। বাড়ির ভিতরে চৌহদ্দির মধ্যে আছে বিরাট একটা ইঁদারা, তার সঙ্গে পাইপ দিয়ে পাম্প সেটে জল তোলা হয় ওপরের ট্যাঙ্কে। ভারী মিষ্টি জল, খেতে ভালো, আর খেলেই হজম হয়ে যায়। সব শোবার ঘরের সঙ্গেই বাথরুম। আর খাওয়া রোজই যেন যজ্ঞী বাড়ির রান্না, মাছ মুরগি, বাগড়ি পাখি, ছানা পায়েস রসমালাই, যত খুশি খাও। গোগোলের এত খাওয়া পছন্দ নয়।
প্রথম দিন সকালে পৌঁছে ওর একটুও ঘুম পেল না। বাড়ি, বাগান, ছাদ সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ালো। দুপুরের খাবার পরে গোগল ঘুমিয়ে পড়েছিল, কিন্তু মাত্র 1 ঘন্টার জন্য। উঠে দেখলো বাবা মা অঘরে ঘুমোচ্ছেন। গোগল উঠে পড়ল। তারকনাথ নিচের একটা ঘরে ছিলেন। ও নিচে নেমে এসে তার ঘরে উঁকি দিয়ে দেখল তিনি গড়গড়ায় তামাক টানছেন ইজি চেয়ারে বসে, আর খবরের কাগজ পড়ছেন মনোযোগ দিয়ে। কাজের লোকেদের কোনো সারা শব্দ নেই, বোধহয় তারাও এখন ঘুমোচ্ছে। গোগল বাগানে বেরিয়ে এলো। বাগান থেকে বাইরে যাবার বড় গেটটা বন্ধ। একটা ছোট দরজা আছে, লোহার ঘোরানো দরজা। গরু বাছুর ঢুকতে পারে না। গোগল সেই দরজা দিয়ে রাস্তার ধারে এসে দাঁড়ালো। 52 বিঘার লাল কাকর মাটির শক্ত রাস্তা। দুপুরে খাঁ খাঁ করছে। গাছে গাছে পাখিরা ডাকছে, কাঠবেড়ালিরা হুটোপাটি খেলছে। কখনো উঠে যাচ্ছে বড় বড় গাছের মগডালে, আবার কখনো নিচে নেমে আসছে। ওরা যে কি খুঁটে খুঁটে খাচ্ছে গোগল বুঝতে পারছে না। গোটা রাস্তায় লোক নেই, কেবল একটু দূরে গাছের নিচে ছায়ায় দাঁড়িয়েছিল একটা টাঙা। ঘোড়াটা মাথা নিচু করে কাঠের পাত্র থেকে মুখ নামিয়ে খাবার খাচ্ছিল। টাঙাওয়ালা শুয়েছিল টাঙার ওপরেই। গোগল ডাইনে বাঁয়ে তাকালো, দেখলো বাঁ দিকের একটা রাস্তা থেকে একটা মোষের গাড়ি বেরিয়ে বড় রাস্তা পেরিয়ে অন্য রাস্তায় ঢুকে গেল। বোঝা গেল গাড়িটা যেদিকে গেল সেদিকে কোনো গ্রাম আছে। গোগল পায়ে পায়ে সেদিকে গেল। দুপাশেই বাড়ি, আর সব বাড়ির সামনেই বাগান। গোগল মোড় অবধি গিয়ে দাঁড়ালো। দেখলো মোষের গাড়িটা যেদিকে যাচ্ছে সেদিকটা ঢালু হয়ে নেমে গিয়েছে। খোলা জমিতে গরু মোষ চড়ছে। গোগল হঠাৎ দেখলো একজন যেন মাটি ফুঁড়ে ওর সামনে এসে দাঁড়ালো। মাথায় বড় বড় কালো চুল, মুখটা কালো গোপদারিতে ভরা, চোখে চশমা, পাজামা আর পাঞ্জাবি ময়লা মতো, পায়ে কোলাপুরি চপ্পল। বয়স ঠিক বোঝা যাচ্ছে না, দেখে শুনে ভদ্রলোকই মনে হয়। বাঙালি কি অবাঙালি তা বুঝবার উপায় নেই। ভদ্রলোক চুরুট টানছেন। গোগল অবাক চোখে ভদ্রলোকের দিকে তাকালো। ভদ্রলোক পরিষ্কার বাংলায় জিজ্ঞেস করলেন, তারকনাথ দত্তের বাড়িটা কোথায় বলতে পারো খোকা? গোগল অবাক হয়ে বাড়িটার দিকে হাত তুলে দেখিয়ে বলল, ওই তো, ওই বিরাট বাগানওয়ালা বড় দোতলা বাড়িটা। আপনি তারকবাবুকে খুঁজছেন? না। ভদ্রলোক গোঁফদাড়ির ফাঁকে হাসলেন। আমি একটি ছেলেকে খুঁজছি। সেই ছেলেটি একবার রাজধানী এক্সপ্রেসে একটা হত্যার ব্যাপারে আমার বন্ধুকে ধরিয়ে দিয়েছিল। খুব ডাকসাইটে ছেলে, নাম গোগল। শুনেছি সে ওই বাড়িতে উঠেছে। তাকে আমি কিডন্যাপ করব। গোগল প্রথমে খুব চমকে উঠেছিল, ভয়ও পেয়েছিল। এখন গোঁফদাড়ি আর চশমা পরা লোকটির দিকে ভালো করে তাকিয়ে দেখে চোখ বড় করে হেসে উঠল। বলল, আপনি মানে? চুপ চুপ, ভদ্রলোক বললেন, একদম আমার নাম নিও না। জানবে এখানে গাছপালারও কান আছে। তবে তুমি ঠিকই ধরেছ, আমি তোমার বন্ধু। গোগল মনে মনে বলল, অশোক ঠাকুর, বিখ্যাত গোয়েন্দা। রাজধানী এক্সপ্রেসের হত্যা আর গোগলের নাম বলাতেই ও গলার স্বরটা চিনে ফেলেছিল। ও কিছু জিজ্ঞেস করার আগেই অশোক ঠাকুর নিচু স্বরে বললেন, তারকনাথ দত্তের বাড়িতে আজ সকালেই তোমরা এসেছো, এই খবর আমি জানি। মধুপুরে কে কখন কবে আসছে সব খবরই আমার জানা। তবে আমি যাকে খুঁজছি তাকে এখনো পাইনি। কিন্তু সে কাছে পিঠেই কোথাও ঘাপটি মেরে আছে। আমার চোখ ফাঁকি দিয়ে পালাতে পারছে না, অথচ আমিও ধরতে পারছি না। তোমাকে বলে রাখি, একটু চোখ কান খোলা রেখে চলো। লোকটার বয়স হবে আমারই মতো, তবে বেশ লম্বা আর শক্ত ফর্সা চেহারা। একজোড়া গোঁফ আছে, মাথার চুল ছোট করে ছাঁটা, সঙ্গে ওর বউ আছে। লোকটার নাম অবতার সিং, নাম করা হিরেচোর। গোটা 3 খুনও করেছে। ভারতের সব রকম ভাষা বলতে পারে। বাংলা বললে তুমি একদম ধরতে পারবে না যে ও বাঙালি নয়, আসলে ও পাঞ্জাবি। আজ পর্যন্ত প্রায় 1 কোটি টাকার হিরে চুরি করেছে। খবরটা দিয়ে রাখলাম, এবার সরে পড়ো, বিকেল হয়ে আসছে, তোমার মা তোমাকে খুঁজবেন।
কথাটা কিন্তু এখন কারোকে বলো না। গোগল মাথা ঝাঁকিয়ে বাড়ি ফিরে গেল। সত্যি সত্যি বাবা মা তখন উঠে পড়েছেন। নিচে তারকনাথ দাদুর ঘরে বসে তিনজনেই চা খেতে খেতে গল্প করছিলেন। গোগলকে দেখে তারকনাথ বললেন, কোথায় ঘুরে বেড়াচ্ছ ডিটেকটিভ দাদু? এখানে কোনো চোর ডাকাতের সন্ধান পেলে নাকি? গোগল মাথা নেড়ে বলল, আমি বাগানের বাইরে রাস্তাটা দেখছিলাম। শুধু রাস্তায় দেখছিলে? তারকনাথ হেসে বললেন, একটা গোপদাড়িওয়ালা লোকের সঙ্গে কথা বলছিলে না? গোগল চমকে উঠল। তারকনাথ হো হো করে হেসে উঠলেন। বাবা মাও অবাক চোখে গোগলের দিকে তাকালেন। গোগল বলল, হ্যাঁ, অবাঙালি এক ভদ্রলোক আমার সঙ্গে যেচে কথা বলছিলেন। আমার নাম, কোথায় কার বাড়িতে উঠেছ সব জিজ্ঞাসা করছিলেন। হ্যাঁ, এখানে যত লোক বেড়াতে আসে সবাই যেচে আলাপ করে। তারকনাথ বললেন, ওই গোপদাড়িওয়ালা লোকটা বোধহয় একলা বেড়াতে এসেছে, তোমার সঙ্গে একটু কথা বলে নিল। এখানে ওরকম হয়। তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আমি কেমন করে ব্যাপারটা জানলাম। গোগল মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ, তুমি যখন নিচে এসে আমার ঘরে উঁকি দিয়ে চলে গেলে তখনই আমি তোমাকে দেখেছি। তারকনাথ হেসে বললেন, আমি খবরের কাগজ পড়ছিলাম, কিন্তু চশমার ফাঁক দিয়ে তোমাকে ঠিক দেখে নিয়েছিলাম। তারপরেই আমি একজনকে ডেকে বললাম, খোকাবাবু কোথায় যাচ্ছে একটু নজর রাখো। সেই এসে আমাকে খবর দিয়েছে। গোগল হাসল, হাঁপ ছেড়ে বাঁচল। যাক, গোগল যে অশোক ঠাকুরের সঙ্গে কথা বলছিল সেটাকেও বুঝতে পারেননি। একটা কাজের লোক, দেখতে বেশ পালোয়ান মতো, ঘরে ঢুকলো। প্লেটের উপর বসানো বড় এক গ্লাস দুধ ভর্তি তার হাতে, অন্য হাতের প্লেটে মিষ্টি। তারকনাথ বললেন, বসো গোয়েন্দা দাদু, দুধ মিষ্টি খেয়ে মা বাবার সঙ্গে মাছুয়া টারে বেরিয়ে এসো। এখানে তো দেখবার কিছু নেই। মাছুয়া টারে যাওয়ার সময় ছোট্ট একটা নদী, পায়ে হেঁটেই পার হয়ে যেতে পারবে। গ্রাম তেমন ভালো লাগবে না। আগামীকাল আমরা পাথরোলের কালীবাড়ি যাব। মা চা খাওয়া শেষ করে বাবাকে জিজ্ঞেস করলেন, তুমি জামা কাপড় বদলাবে তো? বাবা নিজের গায়ের পাজামা পাঞ্জাবি দেখে তারকনাথের দিকে তাকিয়ে হেসে ফেললেন। দরকার কি, এখানে আমার জামা কাপড় কে দেখবে? তুমি বরং বদলে এসো। হ্যাঁ হ্যাঁ, পুরুষদের বেশি সাজগোজ দরকার হয় না, তারকনাথ বললেন। আর যাবে তো মাঠে ঘাটে বেড়াতে, তবে একটা টর্চ লাইট নিয়ে বেরিও। আস্তে আস্তে যদি অন্ধকার হয়ে যায় অচেনা রাস্তাঘাটে অসুবিধা হবে। তারপরে তিনি গোগলের দিকে তাকিয়ে বললেন, কি হলো গোয়েন্দা দাদু, দুধ মিষ্টি খেয়ে নাও। গোগল সেই ভয়টাই পাচ্ছিল। ওই বড় এক গ্লাস দুধ আর মস্ত দুটো সন্দেশ খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। বলল, আমার এখন পেট ভরা, এত খেতে পারবো না। যা পারো তাই খাও। তারকনাথ গড়গড়ার নল তুলে নিলেন। গোগল বাবার দিকে তাকালো। বাবা তখন খবরের কাগজ টেনে নিয়েছেন। মা চলে গিয়েছেন জামা কাপড় বদলাতে। গোগলের কানে তখন অশোক ঠাকুরের কথাগুলোই বাজছে। অবতার সিং, হিরে চোর, 3টে খুন করেছে। অশোক ঠাকুরের মতো বয়স, লম্বা শক্ত ফর্সা শরীর, গোঁফ আছে, মাথার চুল ছোট করে ছাঁটা। ভাবতে ভাবতে গোগল দুটো মিষ্টি খেয়ে ফেলল, এমনকি বড় এক গ্লাস দুধও। তারকনাথ গড়গড়া টানা থামিয়ে হেসে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি বলতো ভাই গোয়েন্দা দাদু, খাবে না করে সবই খেয়ে ফেললে, কিন্তু দেখে মনে হলো যেন তুমি খেলে না আর কেউ খেলো। এত কি ভাবছো? গোগল আবার চমকে উঠল। বেশি মিথ্যে কথা বলতে লজ্জাও করে। বলল, আমি সেই দাড়িওয়ালা ভদ্রলোকের কথা ভাবছি। ভদ্রলোক যেন কেমন? কোনো অপরাধের গন্ধ টন্ধ পেলে নাকি? তারকনাথ ভুরু কুচকে জিজ্ঞেস করলেন। গোগল লজ্জা পেয়ে হেসে বলল, না তা ভাবিনি, ওকে আমার বেশ মজার লোক বলে মনে হচ্ছিল। ওরকম অনেক মজার লোক তুমি মধুপুরের ভ্রমণকারীদের মধ্যে পাবে। তারকনাথ হেসে বললেন, এখন বেড়াতে বেরোলে দেখবে সব ভাঙা শরীর সারাবার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে। তবে সবার সারবে কেমন করে?
সব বাতিগ্রস্ত লোক। এই সময়ে মা জামা কাপড় বদলে নিচের ঘরে এলেন, হাতে একটা টর্চ লাইট। বাবা খবরের কাগজ রেখে দাঁড়ালেন। তারকনাথকে বললেন, তাহলে আমরা একটু ঘুরে আসি? হ্যাঁ হ্যাঁ, এসো। তারকনাথ গড়গড়ার নল রেখে বললেন, আমিও একটু বাগানে পাইচারি করব। গোগল বাবা মার সঙ্গে বেরিয়ে পড়ল। তারকনাথ ভুল বলেননি। দেখা গেল রাস্তায় বেশ কিছু মহিলা পুরুষ ঘুরে বেড়াচ্ছেন। বয়স্ক ভদ্রলোকেরা ছড়ি হাতে, কেউ হনহন করে হাঁটছেন, কেউ আস্তে ধীরে। সব রকম বয়সের মহিলা পুরুষকেই দেখা গেল। সেজে গুজে দল বেঁধে বেরিয়ে পড়েছেন। গোগলের মতো ছোট ছেলেমেয়েরা দৌড়ঝাঁপ করছে, কয়েকটা টাঙাও এদিক ওদিক দৌড়চ্ছে। গোগল দেখল ডান দিকের বাড়ির গেট থেকে বেরোচ্ছেন এক বুড়ো ভদ্রলোক। মাথায় সাদা চুল, সাদা গোপদাড়ি, খদ্দরের ধুতি পাঞ্জাবি, পায়ে সাদা মোজা, কালো চুটি। একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে মোটা ছড়ি মাটিতে ঠুকে ঠুকে হাঁটছেন। তার মধ্যে পাশের বাড়িটাও বেশ বড়। বাগানও ছোট নয়, কিন্তু বাড়িটা দেখতে পুরানো। বাগানে তেমন ফুল গাছ নেই। এগিয়ে এসে বাবার দিকে তাকিয়ে হেসে দুহাত তুলে নমস্কার করল। বাবা অবাক হয়ে দুহাত কপালে ঠেকালেন। ভদ্রলোক ভাঙা ভাঙা হাঁপ ধরা গলায় জিজ্ঞেস করলেন, শুনলুম তারক বাবু এসেছেন? আপনি বুঝি তারক বাবুর ছেলে? আগে না, বাবা বললেন, আমরা ওর সঙ্গে বেড়াতে এসেছি। আমাদের খুব স্নেহ করেন। ভদ্রলোক যেন কেমন অসভ্যস্ত ভাবে মাথা ঝাঁকিয়ে বললেন, শুনেছি ওর মনটা খুব উঁচু, স্নেহপ্রবণ মানুষ। কত বড় লোক, অথচ বোঝা যায় না। আপনি চেনেন বুঝি ওকে? বাবা জিজ্ঞেস করলেন। ভদ্রলোক তেমনি ভাঙা ভাঙা হাঁপ ধরা গলায় বললেন, ওকে কে না চেনে বলুন? আমার সঙ্গে ওর পরিচয় নেই, তবে বাড়িটা যে ওর তা জানি। আমি প্রত্যেক বছরই একবার মধুপুরে বেড়াতে আসি। এই পাশের বাড়িটাতেই উঠি, আমার বন্ধুর বাড়ি। তারক বাবুর বাড়ির দরজা দেখে ভাবলাম বোধহয় আপনি ওর ছেলে হবেন। আর ভদ্রলোক মা আর গোগলের দিকে তাকিয়ে বললেন, ইনি বোধহয় বৌমা আর নাতি হবে। তা একরকম তো তাই। বেড়াতে বেরোচ্ছেন? বাবা বললেন, হ্যাঁ, আমরা নদী পেরিয়ে মাছুয়াটার গাঁয়ের দিকে যাব। বাহ, খুব ভালো কথা। ভদ্রলোক বললেন, বেরিয়ে আসুন। আমারও যেতে ইচ্ছে করে, কিন্তু শরীরে কুলায় না। এক এক খোঁড়া মানুষ, এদিকে হাঁপ, দুটো স্ট্রোক হয়ে গেছে। তবু এখানে এলে একটু ভালো থাকি। আচ্ছা, আবার পরে দেখা হবে। ভদ্রলোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চললেন। দাঁড়ালেন গিয়ে আরেকজন বৃদ্ধ মানুষের সামনে। বাবা বললেন, এসব বুড়ো মানুষদের দেখলে কষ্ট হয়। ছেলে মেয়েদের সঙ্গে হয়তো সম্পর্ক নেই, একলা ঘুরে বেড়াচ্ছেন। যাকে পাচ্ছেন তার সঙ্গেই একটু কথা বলছেন। সত্যি অসহায়। কিন্তু কথা হচ্ছে, আমি তো মাছুয়াটারে যাবার রাস্তা চিনি না। আমি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছি, পিছন থেকে একজন বলে উঠল। বাবু আমাকে পাঠিয়েছেন। দেখা গেল তারকনাথ দাদুর বাড়িরই একজন কাজের লোক। গোগলরা সেই লোকটির সঙ্গে হাঁটতে লাগলো, কিন্তু ওর নজর সব রাস্তার লোকের দিকে। ও অবতার সিং হিরেচরকে খুঁজছে। কালো চুল, দাড়ি গোঁফওয়ালা অশোক ঠাকুরকে চোখে পড়ছে না। নদীটা সত্যি ছোট, প্রায় চওড়া একটা নালার মতো। গরু মোষের গাড়ি আর মানুষ পায়ে হেঁটে অনায়াসে পার হয়ে যাচ্ছে। তলে তলে সাঁওতাল মেয়ে পুরুষরা চলেছে। বাবা বললেন, বিহারের মধ্যে হলেও দেশটা আসলে সাঁওতাল পরগনা। বেরিয়ে ফিরতে ফিরতে অন্ধকার হয়ে গেল। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে গোগলের প্রথমেই মনে হলো, অশোক ঠাকুর কোথায় কোন বাড়িতে উঠেছেন সেটা জানা হয়নি। ও ইচ্ছে করলেও তার দেখা পাবে না। গোগল অবতার সিংহের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম ভাঙল ভোরবেলা। মা ওর শিয়রের কাছে একটা পাতলা হাত কাটা উলের সোয়েটার রেখে দিয়েছিলেন।
এ সময় এখানে সাবধানে না থাকলে হঠাৎ ঠান্ডা লেগে যেতে পারে। গোগল গায়ে সোয়েটার চাপিয়ে আগে টুথব্রাশে পেস্ট লাগিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। মা জেগেই ছিলেন, বাবা অন্য খাটে তখনও ঘুমোচ্ছেন। গোগল বলল, মা আমি একটু নিচে বেড়াতে যাই। যাও, মা বললেন। বেশি দূরে কোথাও যেও না। গোগল নিচে নেমে দেখলো তারকনাথ বাগানে পাইচারি করছেন, তার গায়ে মাথায় চাদর জড়ানো। গোগলকে দেখে বললেন, গুড মর্নিং গোয়েন্দা দাদু। গুড মর্নিং, গোগল বলল। তারকনাথের কাছে এগিয়ে গেল। তিনি বললেন, দেখো গোগল, ফুলগুলোর গায়ে কি সুন্দর শিশির জমেছে। এসব দেখতে আমার খুব ভালো লাগে। গোগলেরও ভালো লাগলো। একজন মালি কাঁচি দিয়ে গোলাপ ফুল তুলছিল। তারকনাথ জিজ্ঞেস করলেন, তুমি আমাদের পেছনের বাগান আর গোয়াল দেখেছো? না। তাহলে চলো যাই, দেখবে কেমন দুধ দোয়া হচ্ছে। গোগল তারকনাথের সঙ্গে বাড়ির পিছনে ফলের বাগানে গেল। ওটা পূব দিক। পিছনের পাঁচিল ঘেঁষে বড় আর পরিচ্ছন্ন গোয়ালঘর। বড় বড় ভাগলপুরি সুরাটি গাভী। দুজন লোক দুধ দুইছিল। আরো দুজন লোক গোয়াল পরিষ্কার করছিল। বাছুরগুলো গাছের সঙ্গে বাঁধা। গোগল দেখলো মস্ত বড় একটা টিনের পাত্রে দুধ ঢেলে রাখা হচ্ছে। তারকনাথ বাছুরগুলোর গায়ে হাত দিয়ে আদর করতে লাগলো। গোগলও বাছুরগুলোকে আদর করলো। বাগান ঘিরে রাখা পাঁচিল খুব উঁচু নয়। ও দেখলো উত্তর দিকের বাড়ির পিছনেও ফলের বাগান, আর কয়েকটা গরু বাঁধা রয়েছে। গোগল সেই বৃদ্ধ ভদ্রলোকের কথা বলল। তারকনাথ সেই বাড়িটার দিকে তাকিয়ে বললেন, কে জানে কে এসেছে। বাড়ির মালিকের নাম আশুতোষ চক্রবর্তী। শুনেছিলাম ভদ্রলোক নাকি বাড়িটা বিক্রি করে দিতে চান। হবে হয়তো আশুবাবুর কোনো বন্ধু বেড়াতে এসেছেন, কিন্তু কেয়ারটেকার হিসাবে লোকটাকে রেখেছেন সেটা একটা আস্ত শয়তান, নাম বেচনলাল। ও একবার আমার দুটো ভালো গাই চুরি করে বেশ কিছুদিন লুকিয়ে রেখেছিল। মতলব ছিল দূরে কোথাও নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করে দেবে। তার আগেই ধরা পড়ে গেছিল। এটাকে পুলিশে দিতাম, কিন্তু হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিল। তারপরে অনেকবার বাগান গোলাপ চুরি করে বিক্রি করে দিয়েছে। হাতে পড়ে আমার লোকেদের হাতে বেশ উত্তম মধ্যম খেয়েছে। ওকে কিছু বিশ্বাস নেই। আশুবাবু তার বাড়িটা তেমন দেখাশোনা করতে পারেন না। শুনি বেচনলাল নাকি লুকিয়ে বাড়ি ভাড়া দেয়। তা ওকে এখানকার লোকে কিছু বলে না? গোগল জিজ্ঞেস করল। তারকনাথ বললেন, এখানে সেরকম লোক আর কে আছে। বেশিরভাগ বাড়ির মালিক তো বাইরে থাকে, ছুটি ছাটায় বেড়াতে আসে। এমনি যারা থাকে তারা বেচনকে ভয় পায়। গোগল হাঁটতে হাঁটতে উত্তরের পাঁচিলের কাছে এলো, কিন্তু কাছে গিয়ে পাঁচিলের ওপাশে কিছু দেখতে পেল না। ছোট হলেও পাঁচিলটা ওর মাথা একটু ছাড়িয়ে উঠেছে। শুধু শুনতে পেল কারা কথাবার্তা বলছে হিন্দিতে। তারকনাথ ডাকলেন, এসো গোয়েন্দা দাদু। ওসব ছিচকে চোরেদের দেখে কোনো লাভ নেই। তোমার মুখ ধোয়া হয়ে গেছে? হ্যাঁ। তাহলে একটু পরেই এক গ্লাস দুধ খেয়ে নাও। তারকনাথ বললেন, তারপর জল খাবার হলে খেয়ে আমরা পাত্রলে বেরিয়ে পড়ব। একটা বড় ভালো টাঙ্গা আনতে বলে দিয়েছি। গোগল তারকনাথের সঙ্গে পিছনের দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো। তারকনাথ ভিতরে নিজের ঘরের দিকে গেলেন। বললেন, আমি মুখ ধুয়ে দাড়িটা কামিয়ে নিই, দেখো তোমার বাবা মা কি করছেন। গোগল দোতলায় উঠে ঘরের দিকে যেতে গিয়ে থমকে দাঁড়ালো। ওপরে সিঁড়ির দিকে তাকিয়ে ছাদটা দেখতে ইচ্ছে হলো। ও সিঁড়ি ভেঙে উঠে দেখলো ছাদের দরজায় দুটো বড় বড় শাল কাঠের হুড়কো আটা রয়েছে। খুলতে বেশ বেগ পেতে হলো। বিরাট ছাদ, বল খেলা যায়। গোগল বাড়ির সামনের দিকে গেল। বাগানে মালি কাজ করছে। রাস্তায় কয়েকজন লোক চলাফেরা করছে। ও উত্তর দিকে সরে গেল। সবেমাত্র রোদ উঠতে আরম্ভ করেছে। গোগল আলসের ধারে দাঁড়িয়ে পাশের বাড়ির ভিতরের উঠান দেখতে পেল। ভিতরের উঠানের এক কোণে ইদারা। মাঝখানে খাটিয়ার উপর বসে আছে একটি লোক ও আরেকজন স্ত্রীলোক। দুজনে কথা বলছে। দুজনের কেউ গোগলকে দেখতে পাচ্ছে না। লোকটি ফর্সা, লম্বা, শক্ত চেহারা। খালি গায়ে কাঁধের ওপর একটা তোয়ালে। মাথার চুল ছোট করে ছাঁটা, গোঁফ নেই। স্ত্রীলোকটির মাথায় ঘোমটা নেই। বয়সও খুব বেশি নয়।
রঙিন শাড়ি আর জামা গায়ে, দুপাশে দুটো বেনি দুলছে। দুজনেই হাসতে হাসতে কথা বলছিল। গোগল আরো একটু পূবে সরে গেল। আলসের মাঝে গোল গোল ফাঁক ছিল। বসে পড়ে ওই ফাঁক দিয়ে লোকটার মুখের দিকে ভালো করে তাকালো। আশ্চর্য, লোকটাকে কেমন চেনা চেনা লাগছে, অথচ কখনো দেখেছে বলে মনে করতে পারছে না। চোখ নাক কপাল দেখে মনে হচ্ছে আগে কোথাও লোকটাকে দেখেছে, অথচ কিছুতেই মনে করতে পারছে না। গোগল দরজার হুড়কো লাগিয়ে নেমে গেল। মা বললেন, গোগল, তোমার দুধ এসে গেছে, খেয়ে নিও, তারপর চান করে নাও। পাত্রল থেকে ফিরতে অনেক বেলা হয়ে যাবে। রোদ থেকে ফিরে তখন আর চান করতে হবে না। আমরাও চান করে নেব। গোগল তাই করলো। বৈকালে গোগল দেখলো বাবা মার কোথাও বেড়াতে যাবার ইচ্ছা নেই। ওবেলা পাত্রলের কালীবাড়ি ওর তেমন ভালো লাগেনি। সেরকম সুন্দর মন্দির নয়, একটা পুরনো বাড়ি, উঠোন, থামগুলো খুব সাধারণ। কালী মূর্তি আছে একটা ঘরের মধ্যে, তারকনাথ পূজা দিয়েছেন। ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুম। গোগল বলল, আমি বাইরের রাস্তায় বেরিয়ে আসি। বেশি দূরে কোথাও যেও না, মা বললেন। আমরা টাঙা নিয়ে শহরের দিকে যেতে পারি, তোমাকে যেন খুঁজতে না হয়। গোগল মাথা ঝাঁকিয়ে নেমে গেল। তারকনাথ তখনও ঘরের মধ্যে গড়গড়া টানছেন, খবরের কাগজ পড়ছেন। গোগল বাগানের ছোট্ট দরজা দিয়ে বাইরে এলো। লোকজন সব রাস্তায় বেরিয়ে পড়েছে। গোগল কোন দিক দিয়ে যাবে ভাবছে। এমন সময় গতকালের সেই বৃদ্ধ ভদ্রলোক হাতের মোটা ছড়ি ঠুকে ঠুকে খুঁড়িয়ে খুঁড়িয়ে বেরিয়ে এলেন। মাথার সাদা চুল, সাদা গোঁফদাড়ি, খদ্দরের ধুতি পাঞ্জাবি, পায়ে সাদা মোজা, কালো চুটি। গোগলকে একবার দেখে ডাইনে বাঁয়ে দেখলেন, তারপর দক্ষিণ দিকে খুঁড়িয়ে হাঁটতে লাগলেন। গোগলের মনটা চমকে উঠল। এই লোকটার মুখই কি ও সকালে ছাদ থেকে দেখেছিল? ঠিক সেই টিয়া পাখির মতো নাক, কালো ছোট চোখ, চওড়া কপাল। কিন্তু সে লোক তো জোয়ান। মাথায় তার কালো চুল ছিল। এ তো সাদা চুল, গোঁফদাড়ি, খোঁড়া বুড়ো মানুষ। কিন্তু চোখ মুখ কপাল একরকম। তাছাড়া বুড়ো মানুষের কপালে তেমন ভাঁজ নেই। গোগল মনে মনে উত্তেজিত হলো। অশোক ঠাকুরকে লোকটার কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু তাকেই বা গোগল কোথায় খুঁজে পাবে? উনি তো বলেননি কোথায় কোন বাড়িতে থাকেন। গোগল সেই বৃদ্ধের পিছনে পিছনে হাঁটতে লাগলো। খানিকটা গিয়েই বুড়ো ভদ্রলোক আরেকজন বুড়ো ভদ্রলোককে দেখে তার দিকে খুঁড়িয়ে এগিয়ে গেলেন। হিন্দিতে বললেন, নমস্তে ব্যানার্জি বাবু, তবিয়ত কেসা বাতাইয়ে। আজ ভদ্রলোক হিন্দিতে কথা বলছেন। গোগল থামলো না, হাঁটতে লাগলো। মাছুয়াটারের রাস্তায় যাবার মোড়ে এসে থামলো। নানা দিক থেকে গরু, মোষ ধুলো উড়িয়ে ছোট নদীর রাস্তায় চলেছে। হঠাৎ কোন দিক থেকে কালো দাড়ি গোঁফ, লম্বা চুলওয়ালা অশোক ঠাকুর হাজির। বললেন, কি খবর গোগল, আজ পাত্রলে কেমন বেরিয়ে এলে? ভালো লাগেনি, গোগল উত্তেজিত স্বরে বলল। আমি আপনাকেই খুঁজছি। আমাদের বাড়ির উত্তর দিকের বাড়িতে একজনকে আজ সকালে দেখলাম। সে একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। এবেলা সেই বাড়ি থেকে একজন বুড়ো ভদ্রলোক বেরিয়ে এলেন। মনে হলো সাদা চুল, গোঁফদাড়ির মধ্যে সেই লোকটার মুখ। কালো বুড়ো লোকটিকে দেখেছিলুম, খুঁড়িয়ে হাঁটেন, হাঁপ ধরা গলায় কথা বলেন। কালো গোঁফদাড়ি চশমার মধ্যে অশোক ঠাকুরও উত্তেজিত হলেন, কিন্তু সাবধানে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, সেই বুড়ো কোন দিকে গেছে? গোগল পিছন ফিরে দেখে বলল, ওই যে দেখছেন দুটো বুড়ো মানুষ দাঁড়িয়ে আছেন, তার মধ্যে সাদা চুল, দাড়ি গোঁফ, চশমা পরা লোকটিকে আমার সন্দেহ হয়েছে। ঠিক আছে গোগল, তুমি বাড়ির দিকে ফিরে যাও। অশোক ঠাকুর নিচের স্বরে বললেন, আমি অন্যদিকে যাচ্ছি, কিন্তু ওর ওপরে নজর রাখছি। গোগল আবার পিছন ফিরে বাড়ির দিকে চলল। পরদিন ভোরবেলা ঘুম ভাঙতেই গোগল বাইরে গোলমাল শুনতে পেল। মা বাবা কেউ ঘরে নেই। গোগল শিওরের কাছ থেকে সোয়েটারটা গায়ে চাপিয়ে নিচে নেমে এলো। তারকনাথ ঘরে নেই। দেখা গেল সবাই বাগানে। ও বাগানে গিয়ে দেখলো উত্তর দিকের পাশের বাড়িটা চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরেছে। 3-4টে পুলিশের ভ্যান রাস্তায়। বাড়ির ভিতরে বাগানেও রিভলভার আর বন্দুক হাতে পুলিশ ঢুকে পড়েছে। একজন অফিসার চিৎকার করে বলছেন, অবতার সিং,
বেরিয়ে এসো, ধরা দাও। আমরা তোমার হদিশ পেয়েছি, গুলি চালাবার চেষ্টা করো না। ভিতর থেকে কোনো জবাব এলো না, কিন্তু দুম করে একটা গুলির শব্দ হলো। অফিসার মাটিতে বসে পড়লেন। সঙ্গে সঙ্গে 3টে রাইফেল গর্জে উঠল। বাড়ির বন্ধ দরজা লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়ল। সঙ্গে আরো কয়েকজন পুলিশ বন্দুক হাতে এবার বাগান পেরিয়ে বাড়িটাকে ঘিরে ধরে গুলি চালাতে লাগলো। তারকনাথ বললেন, নিশ্চয়ই বেচনলালটা কোনো ডাকাতি করেছে। না, হিরেচোর অবতার সিং ও বাড়িতে লুকিয়ে আছে, গোকুল উত্তেজিত হয়ে বলে ফেলল। সবাই গোকুলের দিকে অবাক চোখে তাকালেন। তারকনাথ জিজ্ঞেস করলেন, গোয়েন্দা দাদু, তুমি এই খবর কোথা থেকে পেলে? গোকুল বিরত হয়ে চুপ করে রইল। এ সময় উত্তর দিকের বাড়ির সামনে দরজা খুলে গেল। দেখা গেল খালি গা ফর্সা জোয়ান, মাথায় কালো চুল একজন বেরিয়ে আসছে। তার পিছনে অশোক ঠাকুর রিভলভার হাতে। লোকটার পিঠে রিভলভারের নল ঠেকিয়ে রেখেছে। এখন তার মুখে কালো গোঁফদাড়ি নেই। গোকুল বলে উঠল, ওই তো অশোক ঠাকুর অবতার সিংকে রিভলভার ঠেকিয়ে বের করে নিয়ে আসছেন। তারকনাথ, বাবা, মা কেউ একটা কথাও বলতে পারছেন না। তারা সব ঘটনা দেখছেন। পুলিশ অফিসার ছুটে গিয়ে অবতার সিং এর দুহাতে হ্যান্ডকাপ পুড়িয়ে দিলেন। আরেকজন কোমরে মোটা দড়ি বেঁধে ফেলল। চারপাশে বন্দুক তাক করা সিপাই। বাইরের রাস্তায় বিস্তর লোকজন জমে গিয়েছে। অবতার সিংকে একটা ভ্যানে তোলা হলো। সেই সঙ্গে বেচনলাল আর সেই মেয়েটিকে গ্রেপ্তার করে গাড়িতে তোলা হলো। তারপর সবাইকে অবাক করে দিয়ে অশোক ঠাকুর আর পুলিশ অফিসার তারকনাথের বাড়িতে ঢুকলেন। অশোক ঠাকুর প্রথমেই গোকুলের হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, গোকুল, তুমি ঠিকই দেখেছিলে, অথচ লোকটাকে আমি কদিন ধরে দেখছি, কিন্তু ধরতে পারিনি। তুমি না বললে হিরেচর অবতার সিং ধরা পড়তো না। বলে পুলিশ অফিসারকে বললেন, মিস্টার চোপড়া, এই সেই গোকুল যে আমাকে গতকাল বিকেলে অবতার সিং এর হদিশ দিয়েছিল। মিস্টার চোপড়া গোকুলের সঙ্গে করমর্দন করে ওর গাল টিপে দিয়ে বললেন, সত্যি গোকুল, তোমার নজর ঈগল পাখির থেকেও চোখা। তারকনাথ এতক্ষণে মুখ খুললেন। ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি নে। দয়া করে আপনারা বাড়ির ভেতরে আসুন। গোয়েন্দা দাদুর কেরামতিটা শুনি, এ যে একেবারে ভোজবাজির মতো লাগছে। তা একরকম ভোজবাজি বলতে পারেন, অশোক ঠাকুর বললেন। চলুন, আপনার বাড়ির টাটকা দুধ খেতে খেতে সব ঘটনা বলি। তারকনাথের ঘরে বসে অশোক ঠাকুর দুধ আর মিষ্টি খেতে খেতে সব ঘটনা বললেন। বাকিরা সব হতবাক হয়ে শুনলেন। তারকনাথ গোকুলকে কোলের কাছে টেনে নিয়ে বললেন, সাবাস গোয়েন্দা দাদু, তুমি সত্যিই ভোজবাজি দেখিয়ে ছেড়েছ। গোপদারিওয়ালা একটা খোঁড়া বুড়োর ভেতর থেকে বের করে নিয়ে এলে হিরেচোর অবতার সিংকে, তোমার তুলনা নেই। বাবা মাও হাসছিলেন, কারণ ওরা দেখলেন গোকুল নিজে কোনো বিপদে পড়েনি। অশোক ঠাকুর বললেন, গোকুল, তোমার একটা পুরস্কার বাকি রইল, আজ চলি, পরে দেখা হবে। অফিসার গোকুলকে আবার আদর করে বেরিয়ে গেলেন। তারকনাথ গোকুলকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, এবার তোমার মুখ থেকে আলাদা করে ঘটনাটা শুনবো। আমিও তোমাকে পুরস্কার দেব, কারণ তুমি ওই ছিচকে বেচনলালকেও ধরিয়ে দিতে পেরেছ। গোকুল বলল, তবে দাদু, আপনি যদি বেচনলালের কথা না বলতেন, আমি অবতার সিংকে সন্দেহ করতাম না। আপনি যে বললেন লোকটা আস্ত শয়তান, ভাবলাম আস্ত শয়তানের কাছেই আর একটা শয়তান থাকতে পারে। তারকনাথ গোকুলের পিঠ চাপড়ে বললেন, তাহলে আমি তোমাকে একটা ক্লু দিয়েছি। বাবা মা হেসে উঠলেন।